সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে আমাদের নোটিশ লিখতে হয় কীভাবে। আমরা কিন্তু সবাই নোটিশ পেয়ে থাকি, হয়তো কেউ অফিসে নোটিশ পেয়ে থাকি, কেউ হচ্ছে আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন হচ্ছে আমরা নোটিশ পেতাম, ছুটির নোটিশ বা পরীক্ষার নোটিশ, এরকম হচ্ছে আমরা নোটিশ পেতাম। তো দেখা যায় এই নোটিশটা কিন্তু সব জায়গায় আমাদের প্রযোজ্য। আর নোটিশটা আমাদের মূলত দেওয়া হয় কিসের জন্য? ছুটির জন্য আমাদের সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিশটা দেওয়া হয়। এছাড়াও কিন্তু আরও নোটিশ আছে, যেমন চাকরির ক্ষেত্রে নোটিশ হইতে পারে, যে কোনো কিছু মানে অর্ডারের জন্য আমাদের নোটিশ হইতে পারে, নতুন কোনো নিয়ম পালন করার জন্য আমাদের নোটিশ হইতে পারে। সো নোটিশটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের হইতে পারে। তো এখন নোটিশটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের লাইফে। যারা আমরা একটা ফিক্সড একটা শিডিউলের ভিতরে থাকি সবাই কিন্তু কম বেশি নোটিশ পাই। তো সেই নোটিশ নিয়েই আমাদের আজকের আলোচনা। তবে নোটিশের মধ্যে কিন্তু আমাদের রকম আছে, যেমন কোনো নোটিশ হচ্ছে একদিনে বন্ধর জন্য হইতে পারে। যেমন হয়তো 21শে ফেব্রুয়ারি কয়দিন বন্ধ থাকে? একদিনে কিন্তু বন্ধ থাকে। 26শে ফেব্রুয়ারি আমরা কয়দিন ছুটি পাই? একদিনই কিন্তু ছুটি পাই। আবার যদি বলি আমাদের পয়লা বৈশাখ মানে 14ই এপ্রিল, তাও কিন্তু ছুটি আমাদের কয়দিন হয়? একদিনই কিন্তু হয়। সো আবার দেখা যায় কিছু কিছু আমরা বন্ধ যে পাই, হলিডে আমাদের থাকে, সেগুলো কিন্তু একের বেশি, মানে হচ্ছে একদিনের বেশি আমরা পাই। যেমন ঈদের ছুটি কিন্তু কখনোই একদিন হয় না, ন্যূনতম সরকারি হিসেবে যদি আমরা ধরি তাও কিন্তু 3 দিনের মানে 3 দিনের একটা ছুটি কিন্তু আমরা আলটিমেটলি কি পেয়ে থাকি। আবার দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে সামার ভ্যাকেশনও হয়। সামার ভ্যাকেশনও কিন্তু আমাদের একদিনের ছুটি হয় না, একদিনের বেশি দিনের জন্য কিন্তু হয়ে থাকে। তাহলে আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকে যে এই ছুটির যে বিষয়টা আমরা সাধারণত করে থাকি, সেটা হচ্ছে যে একদিনের জন্য ছুটি হইতে পারে, আবার একদিনের বেশি দিনের জন্য কিন্তু হইতে পারে। তো আমাদের যে নোটিশটা আসবে, যেহেতু আমরা শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে আমরা ইনভলভ, তো এই ছুটিটা আমরা মূলত শিক্ষামূলক যে বিষয়গুলো থাকবে সেখানে আমরা এই নোটিশটা আমরা পাবো। সেটা হইতে পারে কোনো স্কুলের জন্য, কলেজের জন্য, মানে আমরা যে ছুটির নোটিশগুলো পেয়ে থাকতাম এরকম ধরনের নোটিশ। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ 2022 সালে যারা আমাদের এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, অনুরূপভাবে যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের সিলেবাসে কিন্তু এই নোটিশটা কিন্তু দেওয়া আছে আমাদের সিলেবাসে। এখন এই যে নোটিশের কথাটা আমরা বলছিলাম, তো নোটিশটা আমরা কিন্তু জানি হচ্ছে যে দুইভাবে আমাদের হইতে পারে। একদিনের ছুটির জন্য হইতে পারে, আবার একদিনের বেশি দিনের জন্য কিন্তু আমাদের হইতে পারে। ওকে, তো কিছু ছুটি আছে যেগুলো হচ্ছে আমাদের ফিক্সড, যেমন গভর্নমেন্ট হলিডে। আমরা গভর্নমেন্টের কোনো ছুটির জন্য আমরা সাধারণত যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট হলিডে আমরা সাধারণত বুঝি। আচ্ছা, তো আমি সবাইকে ওয়েলকাম করছি নোটিশ পার্ট 1-এ। আমি এখানে চেষ্টা করেছি যে যতটুকু ফরম্যাট আমাদের করা যায় ততটুকুভাবে আমি এখানে কোশ্চেনটা লিখি নেই, কারণ কোশ্চেন লিখলে আমি পুরো নোটিশটা এখানে আটাতে পারতাম না, কারণ যেহেতু আমার বোর্ডে হচ্ছে একটা লিমিটেড একটা স্পেস আছে। সো আমি কোশ্চেনটা একটু মুখে বলে দিই, আর এটা অবশ্যই আমরা পাবো, কারণ আমাদের যে কোনো টেস্ট পেপার হোক, বই হোক, এখন সবগুলোতেই আমাদের কিন্তু এই নোটিশটা দেওয়া আছে। তো আমাদের নোটিশটা হচ্ছে এরকম যে সাপোজ আগামীকাল আমাদের 21শে ফেব্রুয়ারি, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পড়ি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ধরে থাকি। তো আমরা ধরে নিচ্ছি যে সাপোজ আমি একটা প্রতিষ্ঠানের বা একটা স্কুল বা কলেজের আমি একজন টিচার। তো আগামীকাল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইংলিশে যদি বলি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই উপলক্ষে আমার প্রতিষ্ঠানটা কি থাকবে? বন্ধ থাকবে। দেন তখন আমি কিভাবে অ্যান্সারটা করব। ওকে, তাহলে আমি নোটিশ পার্ট 1-এ আবারও সবাইকে ওয়েলকাম করছি। যে আমাদের একটা নোটিশ লেখার জন্য কিছু জিনিস থাকে, প্রতিটা এই রাইটিং পার্টের কিছু কিছু কিন্তু পার্ট থাকে, এই পার্টগুলো কিন্তু আমাদের কি করতে হবে? দিতে হবে। যদি এই পার্টগুলো যদি আমি না দেই তাহলে কিন্তু আমাদের মার্কস ডিডাক্ট হবে, কারণ একজন টিচার সর্বপ্রথম চেক করবে আমি এই পার্টগুলো সম্পূর্ণ দিয়েছি কিনা। ভিতরে লেখা একটু কম হলেও সমস্যা কিন্তু আমাদের নেই, কিন্তু একটা জিনিস লেখার জন্য আমাদের বেসিক্যালি যে নিয়মগুলো আমাদের মেনটেন করতে হবে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে। যদি আমাদের একটা যদি না থাকে তাহলে কিন্তু ওই পার্টের জন্য কিন্তু আমাদের মার্কসটা কিন্তু কী হবে? ডিডাক্ট হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি, লেটার লিখি, ওই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যেমন আমরা যখন লেটার লিখি আমাদের নিচে কিন্তু স্ট্যাম্প দিতে হয়।
তো কোনো শিক্ষার্থী যদি স্ট্যাম্প যদি না লিখে থাকে তাহলে তার জন্য কিন্তু 1 বা 2 মার্ক হচ্ছে কি ডিডাক্ট হবে। তাহলে এখন আমি নোটিশ পার্ট 1 অর্থাৎ আমি এখানে যেটা লিখেছি একদিনের ছুটির জন্য, এরপর আমি আরেকটা পার্ট হয়তো দেখাবো একদিনের বেশি যদি হয় তাহলে তখন আমাদের কি হবে। তাহলে আমরা একটু শুরু করি যে নোটিশের ইম্পর্টেন্ট পার্টগুলো কি কি, সবাই এই মনোযোগ সহকারে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তো এখন আমি এখানে লিখলাম যে প্রতিষ্ঠানের নাম, আমি এখানে একটা প্রতিষ্ঠানের নাম দিয়েছি গ্রিন স্কুল অ্যান্ড কলেজ। ওকে, তো আমি এখানে নামটা দিলাম কি প্রতিষ্ঠানের নাম। এখন আমার কোশ্চেনে যে নামটা থাকবে ওই প্রতিষ্ঠানের নামটা আমরা এখানে কিন্তু দিব। এখন যে প্রতিষ্ঠানের নাম থাকে সেই প্রতিষ্ঠানের নাম দিব। আমি একটা ইমাজিন করে দিয়েছি যে গ্রিন স্কুল অ্যান্ড কলেজ। ওকে, তারপর আমরা কি দিয়েছি মিরপুর ঢাকা, তারপর আমরা এখানে কি দিয়েছি 1216, মানে আমাদের অ্যাড্রেস যেটা থাকে সেইটা। এখন এখানে থাকলো হবিগঞ্জ সিলেট, আমি তাহলে লিখলাম হবিগঞ্জ সিলেট লিখতাম 1216, বা 1216 না থাকলে কোড যদি থাকলো কোড দিলাম, আর কোড যদি আমার মনে না থাকে দেওয়ার দরকার নাই, আমি শুধু লিখলাম যে হবিগঞ্জ সিলেট, বা আমি লিখলাম রাজশাহীর কোনো একটা পার্ট দিয়ে আমি এটা লিখে ফেললাম, সাহেববাজার রাজশাহী, এটা আমরা লিখে ফেললাম। তো আমার কোড যদি মনে থাকে আমি দিব, কোড মনে না থাকলে দিব না। এরিয়া কোডটা সব ক্ষেত্রে আমাদের মনে নাও থাকতে পারে। তাহলে আমি আবার বলছি যে আমাদের একটা নোটিশ লেখার জন্য প্রথমত ওই প্রতিষ্ঠানে আমরা কি দিব, নাম দিব, তারপরে অ্যাড্রেসটা দিব, ওই প্রতিষ্ঠানটা আমাদের কোথায় অবস্থিত। এরপরে আমাদের বাম পাশে যেটা থাকবে নোটিশ নাম্বার, মানে আমাদের একটা নাম্বার দিতে হবে। যেমন আমি এখানে যেটা লিখেছি গ্রিনের বড় হাতে যেটা দিয়েছি জি, স্কুলের এস দিয়েছি, আর কলেজের কি দিয়েছি সি দিয়েছি। অনেক সময় এমন হইতে পারে যে আমাদের কলেজ কিন্তু সব স্কুলে নাও থাকতে পারে, তাহলে যদি কলেজ না থাকতো তাহলে আমরা কি লিখতাম গ্রিন স্কুল লিখতাম, কলেজ আমরা লিখতাম না। তাহলে আমরা এখানে যেটা লিখেছি জিএসসি মানে গ্রিন স্কুল অ্যান্ড কলেজের সংক্ষিপ্ত রূপ। এরপরে যেহেতু এই নোটিশটা ফেব্রুয়ারিতে এফ দিয়েছি, এটা যে দিতে হবে এমনটা না, আমি এখানে এফটা চাইলে বাদও দিতে পারতাম, মানে আমি লিখতাম হচ্ছে জিএফসি 10,273। কেউ যদি এই নাম্বারিংগুলো অর্থাৎ হচ্ছে এই লেটারগুলো না লিখে ডিরেক্ট 10,273 দেয় তাহলে কিন্তু সমস্যা নাই, কারণ এক এক প্রতিষ্ঠানের নোটিশ নাম্বারটা এক এক ধরনের হয়ে থাকে। তো আমি জাস্ট একটা ইমাজিন করে দিয়েছি, আপনাকে যে এইটাই দিতে হবে এমনটা কিন্তু না, আপনি চাইলে যে কোনোটা বানিয়ে দিতে পারেন, কারণ একটা ফরম্যাট আমরা দেখছি। তাহলে আমরা বাম পাশে নোটিশ নাম্বার দিব, খুব ভালো করে খেয়াল করবেন। অনেকে রেফারেন্স নাম্বার দেয়, অনেকে GFC/REF এটাও লেখে, যেটা খুশি আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, একটা দিলেই হয়েছে। এরপরে আমরা ডান পাশে অবশ্যই ডেট দিব। ডেটটা কিন্তু নোটিশের জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকে ডেট কিন্তু ভুল করে, কারণ কি অনেকে মনে করে এটাও মনে হয় কি অ্যাপ্লিকেশনের মতো, কিন্তু আমি কিন্তু আগে একটা কথা বলছি, ইট ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন, ইট ইজ নোটিস। এইটা কিন্তু সবসময় আমরা কি করব খেয়াল রাখবো। তাহলে এই নোটিশের ডেটটা কিন্তু আমাদের জন্য সব সময়ের জন্য আমাদের বেসিক্যালি কি ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা আমরা অবভিয়াসলি আগেও বলেছি, এখনও কিন্তু আমরা বলছি। তাহলে ডেটটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে কিন্তু দিয়েছি 20/2/22, বাট আজকে যে ভিডিওটা আমরা করছি এটা কিন্তু হচ্ছে 21শে জুন। তো অনেকে এখানে কিন্তু দিতে পারে 21/6/22, এটা কিন্তু দেওয়া যাবে না, কারণ আমার ছুটিটা হচ্ছে কি উপলক্ষে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। তো 21শে ফেব্রুয়ারির ছুটিটা নিশ্চয়ই জুনে এসে হবে না, বা 21শে ফেব্রুয়ারির ছুটিটা নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে 10 তারিখে হবে না। একদিনের ছুটি, যেহেতু একদিনের ছুটি মানে কি একদিন আমাদের কি হবে আগে কিন্তু হবে। সো এইটা খেয়াল করব, একদিনের ছুটি কিন্তু সবসময় আগের ডেট হবে। তাহলে আমি যেমন এখানে লিখছি 20/2/22, এটা আমাদের হইতে পারে। তো এখন আমি যদি 26শে মার্চের জন্য লিখতাম তাহলে আমরা নিশ্চয়ই কোনটা লিখবো, আমরা একদিন আগে দিব, তাহলে কোনটা দিব 25/3/22, এটা হোক আমার ব্যাক ডেট হোক, সমস্যা নেই। আমি জুনে আমি লিখতেছি নোটিশটা, সেটা পরীক্ষার হলে হইতে পারে, বা আমি রাফ করে লিখি। রাফ করে লেখার সময় আমরা একই প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিসটা আমরা এমনভাবে করব যাতে একদম রিয়েলভাবে যে আমরা অ্যাপ্লাই করি ওই রকমভাবে যাতে হয়, যে রাফ হিসেবে আমি ধরলাম যে না এখন তো রাফ করছি যে কোনো একটা হলেই হয়েছে, না, এরকম কিন্তু আমরা কখনোই প্র্যাকটিস করব না, রাফও কিন্তু করব না। কারণ এই রাফটা করতে করতেই কিন্তু আমাদের কি আমরা ফাইনালি কোনো কিছুর জন্য আমরা কি হব প্রিপেয়ার্ড হব। তাহলে আমাদের হচ্ছে যে ডেটে হচ্ছে নোটিশটা থাকবে তার একদিন আমরা কি দিব আগে দিব। তাহলে আমরা এখানে লিখলাম 20/2, তার সাথে আমরা কি লিখলাম 22 হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের প্রতিটা নোটিশের ক্ষেত্রেই এই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে, টু হুম, এরপর আমরা কি লিখলাম ইট মে কনসার্ন, মানে যাদেরকে এই নোটিশটা বা এই ইয়েটা হচ্ছে কি করা হচ্ছে অবগত করানো হচ্ছে। তাহলে এই বিষয়টা আমরা একটু যদি মনে করি যে টু হুম, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ইট মে, তার সাথে আমরা এখানে কি লিখলাম কনসার্ন, যাদেরকে আমরা এই বিষয়টা কি করতেছি অবগত করছি। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম।
এরপরে আমরা নোটিশটা আমরা শুরু করব। এটা আমরা সব জায়গায় দিতে পারি, অনেকে কিন্তু এই জিনিসটা দেয় না। তো এই জিনিসটা দিলে আমরা অন্যান্য স্টুডেন্টের চেয়ে কিন্তু আমরা এক হলেও কি পাবো, বেশি পাবো। এই জিনিসগুলো স্পেশালিটি, মানে আমি যে এই যে জিনিসগুলো দেখাচ্ছি, এই নোটিশ কিন্তু বিভিন্ন বইতেও লেখা আছে, অনেক গাইড বইতেও দেওয়া আছে, বা টেস্ট পেপারে সলভেও কিন্তু দেওয়া আছে। বাট কথা হচ্ছে কিছু স্পেশালিটি, কিছু মানে এক্সেপশন জিনিস, এগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা কিন্তু নোটিশ থেকে একটা ভালো মার্কস পাবো। যেমন অন্য যদি 8 পায় 10-এর ভিতরে, আমি 1 মার্ক হলেও আমি কি করতে পারি, এক্সপেক্ট বেশি করতে পারি, কারণ এই জিনিসগুলো আমাকে কিন্তু মার্কসটা ক্যারি করবে। আর নোটিশ যেহেতু খুব একটা বেশি বড় না, কারণ আমরা জানি নোটিশ যখন আমাদের স্কুলে, যখন আমাদের স্কুল টিচার, কলেজ টিচার এনারা যখন কোনো নোটিশ দিত, তখন দেখতাম 1 বা 2 মিনিটের মধ্যেই তারা পড়ে কিন্তু শেষ করে দিত। তার মানে নোটিশ কিন্তু আলটিমেটলি খুব একটা বড় কিছু না, বা বড় করে লিখলেই যে আমি অন্যদের চেয়ে যে বেশি মার্কস পাবো তা কিন্তু না। ওকে, আর আরেকটা বিষয়, যে নোটিশের আরেকটা বিষয় থাকে যে আমরা একটা বক্স করে আমরা লিখবো, এটা ম্যান্ডেটরি না। বক্সের মধ্যে লিখলেও চলে, না লিখলেও চলে। আমি যদি বক্স ছাড়া লিখি তাও যে মার্কস পাবো, বক্সের মধ্যে লিখলেও আমি সেম একই মার্কস পাবো। তবে বক্সের মধ্যে লিখলে যেটা হয়, একটু সৌন্দর্য হয়, দেখতে একটু ভালো লাগে। এটা ডিপেন্ড অন ইউ, অর্থাৎ এটার জন্য কিন্তু কোনো মার্কস ভ্যারি করবে না যে আমি বক্সের মধ্যে লিখেছি আমি অন্যর চেয়ে কি 1 বেশি পেলাম, আর আমি বক্স ছাড়া লিখলাম অন্যর চেয়ে 1 মার্কস কম পেলাম। বিষয়টা কিন্তু এমন না। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে টু হুম ইট মে, তার সাথে কনসার্ন, অর্থাৎ হচ্ছে আমরা যাদেরকে এই বিষয়টা কি করতেছি, অবগত করছি, এটা হচ্ছে সবার জোর তাদেরকে আর কি। তাহলে এখন আমি নোটিশটা স্টার্ট করি। ম্যাক্সিমাম নোটিশ এইটা দিয়ে স্টার্ট হবে, যে ফরম্যাটটা আমি এখানে দিয়েছি, যে ইট হ্যাজ বিন ইনফর্মড দ্যাট, মানে এটা অবগত করানো হচ্ছে যে আওয়ার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। কারণ আমরা জানি 21শে ফেব্রুয়ারি সম্পর্কে যেহেতু আমরা লিখছি, সো এই জন্য আমরা কি লিখলাম, ইন্টারন্যাশনাল আইটা বড় হাতের, মাদারের এমটা বড় হাতের, আর এখানে এলটা কি বড় হাতের। আওয়ার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উইল বি হেল্ড অন টুমরো। তার মানে আজকে 20 তারিখ, কালকে হচ্ছে 21 তারিখ। তাহলে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আগামীকাল কি হবে, অনুষ্ঠিত হবে। ওকে, তাহলে এই যে ফরম্যাটটা আমাদের যদি এখানে 26শে মার্চ হতো, তাহলে আমরা জানি যে 26শে মার্চটা আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। তখন আমরা কি দিতাম, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি হেল্ড অন টুমরো। তার মানে আমি এই জায়গাটা থেকে কিন্তু কি করতে পারি, চেঞ্জ করতে পারি। আমি একটু অন্য কালি দিয়ে আমি মার্ক করে দিচ্ছি যে এখানে যে ডেটগুলো আছে, যে আমরা এখানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দিয়েছি, যদি এখানে 26শে মার্চ দিতাম তাহলে আমরা কি লিখতাম, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি হেল্ড অন টুমরো, এইটা আমি দিতাম। আবার যদি ভিক্টরি ডে মানে 16 ডিসেম্বর যদি থাকতো, তাহলে আমরা কি দিতাম, যে আওয়ার ভিক্টরি ডে উইল বি হেল্ড অন টুমরো। তাহলে এইটা আমাদের সর্বোপরি আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে আর কি। এরপরে যেটা লিখতেছি, ফর দিস রিজন, এই কারণে, মানে যেহেতু আমাদের আগামীকাল হচ্ছে কি 21শে ফেব্রুয়ারি, ফর দিস রিজন আওয়ার ইনস্টিটিউশন উইল বি ক্লোজড অন টুমরো। তো আমাদের একটা স্কুল বা কলেজটাও কিন্তু একটা কি, একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান। তো এই কারণে আমরা যেটা বললাম, যে এই কারণে আমাদের প্রতিষ্ঠানটা আগামীকালের জন্য কি থাকবে, বন্ধ থাকবে। ওকে, এরপর যদি আমরা লিখি অল অফ আওয়ার ক্লাসেস অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টিভিটিস উইল বি অফ। ওকে, তাহলে আমাদের সমস্ত ক্লাস, মানে আমাদের যদি 1 to 12 ক্লাস পর্যন্ত হয়, বা তার নিচে 6ষ্ঠ শ্রেণী থেকে যদি দ্বাদশ শ্রেণী পর্যন্ত হয়, এগুলো প্লাস হচ্ছে অফিসিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো থাকে। অনেক সময় হয় কি, যে ক্লাস চলছে না, বাট অফিসিয়াল অনেকগুলো কাজগুলো কিন্তু আমাদের করতে হয়। তাহলে এই জন্য আমরা বললাম যে অল অফ আওয়ার ক্লাসেস অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টিভিটিস উইল বি অফ। সুতরাং আমাদের সমস্ত ক্লাস এবং অফিসিয়াল অ্যাক্টিভিটিস কি থাকবে, বন্ধ থাকবে। এরপরে আসি, ফুল স্টপ দিয়ে লিখলাম আওয়ার অল অফ ক্লাসেস, আমাদের সমস্ত ক্লাস অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টিভিটিস উইল বি রিজিউমড। রিজিউম মানে পুনরায় শুরু হওয়া। আমি কিন্তু চাইলে কিন্তু ওপেন দিতে পারতাম, স্টার্টেড দিতে পারতাম, বাট এই যে ওয়ার্ডটা আমি একটু মার্ক করে দিই, তাহলে সকলের একটু চোখে পড়বে এটা। তাহলে এই যে আমি ওয়ার্ডটা লিখলাম রিজিউমড, দিস ইজ স্ট্যান্ডার্ড ওয়ার্ড। সো সবাই এখানে কিন্তু স্টার্টেড দিবে, বা বিগিন দিতে পারে, মানে বিজ্ঞান বা বিজ্ঞান দিতে পারে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে রিজিউম, মানে হচ্ছে পুনরায় শুরু হওয়া। তাহলে অ্যাক্টিভিটিস উইল বি রিজিউমড অন টুমরো, তাহলে আমাদের শুরু হবে কবে, আগামীকাল হচ্ছে আমাদের কি হবে, শুরু হবে। ওকে, তাহলে এই যে আমাদের মোটামুটি হচ্ছে যে নোটিশ কিন্তু খুব যে বড় হয় তা কিন্তু না। সো এখানে আসলে বড় করার খুব একটা জায়গা আমাদের নাই। যেমন প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু আমরা চাইলে কি করতে পারি, একটু বড় করতে পারি অন্যদের চেয়ে, বাট এখানে কিন্তু আসলে বড় করা কিন্তু খুব একটা আমাদের স্কোপ কিন্তু নেই। আচ্ছা, এরপরে এই প্যারাটা আমাদের শেষ, মানে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট প্যারা। এরপরে হচ্ছে আমরা
আরেকটা প্যারা করব। আমার কিন্তু মূল কথা কিন্তু এর মধ্যে অলরেডি শেষ হয়ে গেছে, মানে আমি যতটুকু লিখেছি আমাদের মেইন কথাবার্তা কিন্তু অলরেডি এর মধ্যে কিন্তু শেষ। এখন যেটা হচ্ছে আমাদের মার্কস পাওয়া দরকার। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পর্যন্ত লিখে কিন্তু লাস্টে ওই যে সিগনেচারটা দিয়ে দিবে, মানে শেষ করে দিবে নোটিশটা, কিন্তু আমরা শেষ করব না। আমরা যে কাজটা করব যে আমি যে অন্যজনের চেয়ে 1 মার্ক বা 2 মার্ক বেশি পাবো, তার জন্য কি করব, আরেকটা প্যারা করব, মানে একটু স্পেস দিয়ে আরেকটা প্যারা করব, আরেকটা প্যারা করে অল্প 2-1টা লাইন লিখবো। এই যে 1টা বা 2টা লাইন লিখবো, এই 1টা বা 2টা লাইনের জন্যই আমরা কিন্তু অন্যজনের চেয়ে কি পাবো, বেশি মার্কস পাবো। তাহলে এখন আমরা যেটা বলছি, অল অফ আওয়ার স্টুডেন্টস মানে আমাদের সমস্ত ছাত্রছাত্রী, টিচার্স শিক্ষক মণ্ডলী অ্যান্ড স্টাফস মানে আমাদের স্কুলের যে স্টাফগুলো আছে বা প্রতিষ্ঠানের যে স্টাফগুলো আছে, আর রিকোয়েস্টেড সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে রিকোয়েস্টটা নিজে নিজে করা যায় না, কারো মাধ্যমে করা হয়। আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মর্নিং সং। তো মর্নিং সং আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি বা আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, সেখানে আমাদের একটা শোকসঙ্গীত আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমরা সবাই জানি। তো সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে মর্নিং সং, এটা কিন্তু মর্নিং মানে সকাল না, কিন্তু আমরা যে মর্নিং মানে সকাল বলে থাকি সেটা হচ্ছে MORNING, আর আমি কিন্তু এখানে লিখছি MOURN। এখানে কিন্তু আমি একটা জিনিস যুক্ত করে দিয়েছি, সেটা হচ্ছে কোনটা, ইউ। মর্নিং সং মানে হচ্ছে আমাদের শোকসঙ্গীত অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, এবং তারপরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হবে সেখানে আমাদের অ্যাটেন্ড করার জন্য আমাদের কি করা হচ্ছে, বিনীত অনুরোধ করা হচ্ছে। তাহলে এই যে আমরা লাইনটা লিখলাম, আমি একটু মার্ক করে দিই, এই যে আমি লাস্টে একটু লিখলাম, এটা কিন্তু অনেক স্টুডেন্ট লিখবে না। এই কারণেই আমাদের কিন্তু অন্য যে চেয়ে একটু মার্কস বাড়বে, কারণ আমার কিন্তু যা কথা আমি কিন্তু বলে দিয়েছি। নোটিশ মানে কি, কবে বন্ধ হচ্ছে, কয়দিনের জন্য বন্ধ হচ্ছে, কবে আমার সেগুলো খুলছে, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের নোটিশে উল্লেখ থাকে। আমরা যদি মানে বিভিন্ন বই যদি দেখি, তখনও দেখা যাবে যে অনেক বইতে কিন্তু এতটুকু লেখে কি করে দিয়েছে, তারা শেষ করে দিয়েছে। কিন্তু আমি যদি 1 বা 2 মাস বেশি পেতে চাই, তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই যে আমি একটা লাইন এক্সট্রা লিখলাম, এটাই হচ্ছে আমাদের এক্সট্রা, মানে আমাদের হচ্ছে অন্যদের চেয়ে ডিফারেন্টটা। আর এই ডিফারেন্টটা আমরা যত বেশি করতে পারবো রাইটিং আইটেমে, তত বেশি আমরা মার্কস পাবো। কারণ দেখা যায় গ্রামার আইটেমে কিন্তু মোটামুটি আমাদের মার্কস সবাই প্রায় সেম পায়, কারণ গ্রামার যে সেকশনটা আমরা লিখি, হাতের লেখা আমাদের একটু খারাপ হলেও আমরা যে মার্কস পাবো, ভালো হলেও কিন্তু আমরা কি পাবো, ওই একই মার্কস কিন্তু আমরা ক্যারি করতে পারবো। বাট আমাদের ডিফারেন্টটা তৈরি হয় কিন্তু রিটেন আইটেমে। তো রিটেন আইটেম নিয়ে দেখা যায় অনেকেই খুব একটা বেশি আলোচনা করে না বা ডিসকাস করে না। তো আমি এখানে কয়েকটা জিনিস ডিসকাস করেছি, যেমন আমরা কোনো একটা ভিডিওতে সিবি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা কি করলাম, নোটিশ নিয়ে আলোচনা করছি। সো এই জিনিসগুলো আশা করি যে আমার যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন তাদের জন্য আমাদের এই জিনিসগুলো কিন্তু খুবই কাজে লাগবে, কারণ আমি চেষ্টা করেছি একটু এক্সক্লুসিভ বা অন্য যে একটু ডিফারেন্ট করার জন্য। আর ডিফারেন্ট মানেই আমার মার্কসটা কি বেশি পাওয়া। তো যাই হোক, আমি এই একটা লাইন এক্সট্রা লিখলাম। এখন লাস্টে যে জিনিসটা আমাদের লাগবেই, সেটা হচ্ছে সিগনেচারটা কে দেয়, হেডমাস্টার অথবা প্রিন্সিপাল দেয়। বা যদি আমাদের কোনো প্রতিষ্ঠানের জন্য হইতে পারে, তাহলে সেটা আমরা কি দিতে পারি, CEO বা ম্যানেজিং ডিরেক্টর, বা হচ্ছে আমরা দিতে পারি MD, বা শুধু ম্যানেজার হইতে পারে, GM জেনারেল ম্যানেজার হইতে পারে। তো আমরা যেহেতু এখানে একটা স্কুল বা কলেজ লিখেছি, তো যে সমস্ত প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজ লেখা থাকবে ওইখানকার প্রধান কিন্তু প্রিন্সিপাল। তার মানে আমি কিন্তু এখানে লিখছি সিগনেচার অফ প্রিন্সিপাল। আমি কিন্তু এখানে সিগনেচার অফ যদি হেডমাস্টার দিই, তাহলে কিন্তু এটা কিন্তু ভুল। এর জন্য কিন্তু আমাকে পানিশমেন্ট পেতে হবে, মানে মার্কস কিন্তু আমি কম পাবো। কারণ আমি কিন্তু যে অ্যাড্রেসে যে প্রতিষ্ঠানের নামটা দিয়েছি, সেখানে কিন্তু আমি লিখেছি গ্রিন স্কুল অ্যান্ড কলেজ। সো আমার যেহেতু এখানে কলেজটা ইনক্লুড করা আছে, সো এই কারণে আমি কিন্তু এখানে হেডমাস্টার দিতে পারবো না। আমাকে কি দিতে হবে, সিগনেচার অফ, আমাকে দিতে হবে প্রিন্সিপাল। এরপরে যে কোনো একটা সিগনেচার আমি ডিরেক্ট স্টেটও লিখতে পারি, একটু পেঁচিয়েও লিখতে পারি, তাতে কোনো আমাদের সমস্যা নেই। এটা হচ্ছে ডিপেন্ড করে একটা দিলেই হয়েছে, কারণ ওই প্রিন্সিপালের নামটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে না বা অন্য কোথাও দেওয়া থাকবে না। সো যে কোনো একটা দিলেই আমাদের হয়ে যাবে আর কি। তাহলে আমরা এখানে যে বিষয়টা হচ্ছে সিগনেচার অফ হেডমাস্টার বা প্রিন্সিপাল, যে কোনো একটা আমাদের এখানে দিলে আমাদের হয়ে যাবে। কিন্তু স্কুল এবং কলেজ যদি আমি একসাথে দিই, তাহলে দিব প্রিন্সিপাল। আর যদি স্কুলের জন্য শুধু স্কুল লিখতাম যে গ্রিন স্কুল, তাহলে আমরা এখানে কি দিতাম, হেডমাস্টার দিতাম। সো আমরা আশা করি যে এই যে আমরা নোটিশটা আমরা লিখলাম, সবাই আশা করি বুঝতে পেরেছি। তাহলে নোটিশের মেইন যে আমাদের পার্টগুলো, যে প্রথমে ওই প্রতিষ্ঠানের নাম দিতে হবে, তারপর ওই প্রতিষ্ঠানটা কোথায় সেই অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে বামে আমরা যেটা দিব নোটিশ নাম্বার, নোটিশ নাম্বারটা আমরা
ওই প্রতিষ্ঠানের ক্যাপিটাল লেটারগুলো মানে শুরুর যে লেটারটা আছে সেটা দিয়ে স্টার্ট করতে পারি এবং একটা নাম্বারিংও শুধু দিতে পারি। যার যেভাবে খুশি একটা দিলেই হয়েছে, জাস্ট আমাকে বোঝাইতে হবে যে আমি একটা নোটিশ নাম্বার দিচ্ছি। এখন আমি আমি হচ্ছে লেটার প্লাস নাম্বারিং করেও ইউজ করতে পারি বা অন্যভাবে আমরা ইউজ করতে পারি। এরপর আমরা এখানে কি দিচ্ছি, ডেট আমাদের অবশ্যই একটা দিতে হবে। এরপর আমরা যেটা লিখবো হচ্ছে টু হুম ইট মে কনসার্ন, মানে যাদেরকে আমাদের এটা কি করা হচ্ছে, এই নোটিশটা আমাদের অবগত করানো হচ্ছে। এরপরে আমাদের যে কমনগুলো, যে আমি সবাইকে ইনফর্ম করতেছি যে আমাদের হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আগামীকাল হবে। এই উপলক্ষে আমাদের কি মানে মাতৃভাষা দিবস হোক, 26শে মার্চ হোক, পয়লা বৈশাখ হোক, যাই হোক না কেন এটা সম্পর্কে লিখলাম। এরপরে কবে বন্ধ থাকছে এবং কবে শুরু হচ্ছে, লাস্ট একটু ফিনিশিংয়ের জন্য অবশ্যই একটা লাইন আমরা লিখব। এবং যে নোটিশটা দিচ্ছে, নোটিশটা সবসময় ওই প্রতিষ্ঠানের প্রধান যিনি কর্তা উনি কিন্তু নোটিশটা দেয়। সে যেমন আমাদের স্কুলের জন্য হচ্ছে আমাদের হেডমাস্টার, স্কুল কলেজ বা কলেজে যদি হয় তাহলে প্রিন্সিপাল, এবং যদি কোনো প্রতিষ্ঠানের জন্য হয় তাহলে সিইও, জেনারেল ম্যানেজার অথবা ম্যানেজিং ডিরেক্টর। এগুলো আমরা সবগুলোই দেখব একটা একটা করে। তাহলে এইভাবে আমাদের সাধারণত নোটিশটা সাধারণত হয়ে থাকে। তো আশা করি আমাদের একদিনের ছুটির জন্য আমাদের নোটিশটা যেভাবে লিখতে হয় সবাই আমরা বুঝতে পেরেছি। তো আমি নোটিশ পার্ট 1-এ এটাই আমি দেখানোর চেষ্টা করেছি যে একদিনের নোটিশটা লিখতে গেলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট এবং কীভাবে আমাদের লিখতে হয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যারা আপনারা বুঝতে পারেননি তারা অবশ্যই আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অথবা যদি কোনো মতামত থাকে অথবা যে কোনো প্রবলেম যদি থাকে এই রিলেটেড টপিক্সের জন্য, মানে নোটিশ রিলেটেড প্রবলেমের জন্য, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে কি করবেন, আপনাদের প্রবলেম বা মতামত জানাবেন। আমরা চেষ্টা করব টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমি নোটিশ পার্ট 1 আমি এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবাইকে নোটিশ পার্ট 2-তে পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক ইজ এডুকেশনের সমস্ত ভিডিওগুলি।